জামাতে ইসলামী। আমি এই কথাটা এজন্যই বলছি যে বাংলাদেশের কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তা পূর্বাভাস মানুষের চলাফেরা, আলোচনা, সভা সমাবেশ, রাজনৈতিক পরিস্থিতি, পত্রপত্রিকার লেখনী, দেশি বিদেশি বিভিন্ন সংস্থার উদ্যোগ, আলোচনা দেখলেই মনে হয় যে কে কোন সময় ক্ষমতায় আসে কিংবা কারা কোন সময় ক্ষমতা থেকে চলে যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্পষ্ট করে বলছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশে ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামী। এখন এই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যারা থাকবে তারাই আগামীর বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারবে, তথা তারা মানুষের জন্য কাজ করতে পারবে, তাদেরও সেই রাষ্ট্র ক্ষমতায় থাকার একটি সুযোগ তৈরি হবে। কিন্তু যারা সেটা থেকে ছিটকে পড়বে, থাকবে না, সাথে থাকবে না, তারা ঠিক তেমনি হবে যেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রটায় ঘটেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চাইলে অনেকেই ঐক্যবদ্ধভাবে কোনো একটি প্যানেল করে সেখানে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হয়ে নির্বাচন করতে পারতেন, কিন্তু সেই নির্বাচন অনেকে হয়তো মনে করেছেন শিবির এইটা আবার ক্ষমতায় আসবে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত সহজ, তার চেয়ে আমরা একটু আধুনিক বিজ্ঞান মনস্ক কিছু কথাবার্তা বলি, কিছু বাম বাম ভাব দেখাই, কিছু মানে ভিন্ন তরিকার কথা বলে দেখি অন্যদের ভোট টোট পাওয়া যায় কিনা, এসব বলে অনেক কিছু করেছে বাগাড়ম্বার, কিন্তু আদতে তাদের কোনো কিছুই ঘটে নাই। মানুষ যাকে ভোট দেওয়ার তাকে দিয়েছে। আমি আজকের এই ভিডিওতে যে কারণে কথাটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের 5ই আগস্টের পর একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গিয়েছে। সেই মাইন্ড সেট আপটা হচ্ছে এই দেশে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, দেশের মানুষের শান্তি, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের বিকল্প নেই, যার নেতৃত্বে বাংলাদেশের নতুন একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে তিনি থাকবেন এবং জামাত ইসলামী সেখানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এখন এই জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যে থাকবেন, এই মাইন্ড সেট আপটা বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তা ঘাটে, মসজিদে, মন্দিরে, যেখানেই যাবেন আপনি কিন্তু শুনতে পাবেন যে ভোট দিব ভাই জমাতে, ভোট দিব জামাতে। এই কথাগুলো কিন্তু এখন আর মানে কোনো একটা বিশেষ গোষ্ঠীর বক্তব্য নয়, বরং এখন প্রত্যেকটি জায়গার সাধারণ মানুষ, যারা সাধারণত কোনো দল করে না, মত করে না, সেই সকল মানুষ এই কথাগুলো বলার শুরু করে দিয়েছে। এখন এই মাইন্ড সেট আপ ঐক্যবদ্ধ কেউ হলেও থাকবে, এই মাইন্ড সেট আপ ঐক্যবদ্ধ কেউ না হলেও থাকবে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে জামাত ইসলামের সাথে বাংলাদেশের বাকি যে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এটা দেশের মানুষ বিশ্বাস করে। কিন্তু দেশের মানুষ এটাও বিশ্বাস করে যে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ না হলেও তাদের ভোট জামাতেই দেওয়া হবে। আপনি ঐক্যবদ্ধ হলেন না, ফর এক্সাম্পল কোনো একটি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, অথবা মনে মনে এখনো ভাবছেন বাংলাদেশের এত বড় একটি দেশ, এত মানুষের আনাগোনা, এই দেশের মধ্যে আবার এত বছর পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের কৃষ্টি কালচার ছিল, সেখানে আবার এরা কোত্থেকে আসবে। হ্যাঁ, এটাই আপনার বোঝার বিষয়। বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি রাজনীতিতে কাঁচা। নিশ্চিত থাকেন এই দেশের 5ই আগস্টের পূর্বে যেমন আওয়ামী লীগ ভাবতে পারে নাই যে বাংলাদেশে কোন অবস্থায় কিভাবে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং তাদেরকে এরকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের এখন বড় বড় অনেক রাজনৈতিক দলই মনে করেন যে তারা কোনো সমস্যা নেই, ঘরে বসে বসে পাশ করে ফেলবেন। কিন্তু মাঠের বাস্তবতা, মাঠের চিত্র, জনগণের মাইন্ড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, যেখানে জনগণ, সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়ে বসে আছে আগামীর বাংলাদেশ গঠন করতে তারা জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবে। আমার এই বক্তব্যের মধ্য দিয়ে কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত হচ্ছে আমি ঐক্যের পক্ষে। বাংলাদেশের যেই সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করেন দেশের জন্য কন্ট্রিবিউশন করতে চান, দেশের মানুষের জন্য কন্ট্রিবিউশন করতে চান, দেশের এই মুহূর্তে দেশপ্রেমিক নাগরিক হিসেবে কাজ করতে চান, আপনার জন্য মুখ্যম সময় হচ্ছে
এই মুহূর্তে শক্তিশালী করা জামাত ইসলামের এই জোটের সাথে আপনি থাকা। এখন এই জোট আপনি প্রকাশ্যে হবে, গোপনে হবে, আপনার কি বলে মাঠে ময়দানে হবে, নাকি সমঝোতার ভিত্তিতে হবে, সেটা আপ টু ইউ। কিন্তু আপনি যদি এখানে থাকতে না পারেন, তাতে জামাত ইসলাম ক্ষমতায় ঠিকই যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক দেশপ্রেমিক ছোট ছোট রাজনৈতিক দল সেখান থেকে হয়তো রাষ্ট্র ক্ষমতার যে কন্ট্রিবিউশন করা, দেশের জন্য যে মেধা আপনার বিলিয়ে দেয়া চেষ্টা করা, সেখান থেকে কিন্তু আপনি ছিটকে পড়বেন। এটা আমার একটা ধারণা। কারণ আমি এলাকায় বিশেষ করে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলে এবং বিভিন্ন জায়গার মানুষদের সাথে ওঠা বসা করে আমি স্পষ্ট হয়েছি, এবং সেই মানুষগুলো কেউ জামাতের না, সাধারণ নাগরিক। ফর এক্সাম্পল, অনেকের ধারণা যে একটা গোষ্ঠীর ভোট সব সময় অমুক দলে যায়, সে মানুষের সাথে আমি মিশেছি। অনেকের ধারণা এই জাতীয় মানুষগুলো অমুক দলকে ভোট দেয়, আমি তাদের সাথে মিশেছি। শিক্ষক, সুধী, ছাত্র সমাজ, যুবক, তরুণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে নারী ভোটার, এদের যে একটা বিপ্লব হয়ে গিয়েছে কেউ আজ করতে পারেন নাই। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা মাঝে মাঝে এখন একটু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোকে একটু শান্ত রাখার জন্য কিছু কিছু নিউজ দেয় যে অমুকে 40%, অমুকে 30%, অমুকে 20%, এগুলা বলে বলে শুধু গ্রাউন্ডটাকে একটু মানে হঠাৎ করে বলবে কেমনে আপনি আসবেন না, এই সাহস অনেকেরই নেই। কারণ বাংলাদেশের তেলবাজ রাজনীতিতে ভরপুর ছিল বিগত 16 বছর, এবং 53 বছরই ওই রকম বড় কোনো পরিবর্তন এই দেশে কোনো জগতে কেউ করতে পারে নাই। তো এখন সে কারণে অনেকে ভয়ভীতি পেয়ে কাউকে না কাউকে তুলে দেয়, নেমিয়ে দেয়। কিন্তু বাস্তব চিত্র যদি এদেশে সত্যিকার ভোট হয়, তাহলে এদেশের মানুষের মাইন্ড সেট আপ হচ্ছে আমরা জামাতকে ভোট দিব, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বানাবো। এবং আমি এটা অনুভব করেই বলছি, এই শক্তির সাথেই যারা থাকবে তারা দেশপ্রেমিক হিসেবে দেশের পক্ষে কাজ করতে পারবে। এখন ধরে নেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি প্যানেল ছিল, সেখানে বাকশাসের একটি প্যানেল ছিল, সেখানে ইসলামী আন্দোলনের একটি প্যানেল ছিল, এর বাইরেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ডানপন্থী কিছু রাজনৈতিক প্যানেল, স্বতন্ত্র প্যানেল ছিল। সব প্যানেলকে ছাপিয়ে ছাত্র শিবির 3 গুণ 4 গুণ ভোট কেন পেল? এটাই হচ্ছে মাইন্ড সেট আপ, যে আমরা এদের কি ভোট দেব। এখন এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষে যদি আগে থাকতেই ওই বাকশাস কিংবা অন্যান্য রাজনৈতিক দলের 1জন 2জনও যদি এখানে আসতেন, তাহলে অন্তত 1-2টা পদ পজিশন তারা এখান থেকে পেতেন, এবং তারাও কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে পারতেন। কিন্তু সেটা যখন কেউ না করে, অতিরঞ্জিত শক্তিশালী মনে করে দূরে থেকেছে, লাভ তাতে শিবিরের হয়েছে, ক্ষতি কিছুই হয়নি। কিন্তু যারা দেশপ্রেমিক হিসাবে আমাদের সাথে 5ই আগস্টের সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারাও কিন্তু এই জায়গায় থাকতে পারতো, কিন্তু আজকে নেই। আমি সে কারণে বলছি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, বাংলাদেশের বিদেশি কূটনৈতিক তৎপরতা বিবেচনায়, বাংলাদেশের সাধারণ মানুষদের যে ভোটের যে স্পিরিট সেই বিবেচনায়, মানুষের যে চিন্তা চেতনা সেই বিবেচনায়, জনগণের যে উচ্ছ্বাস এবং একটি সমর্থন সেই বিবেচনায়, আমি স্পষ্ট করে বলতে পারি, আগামীর বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলাম। এখন এই জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে কেউ থাকলেও জামাত ইসলাম সরকার গঠন করবে, আর ঐক্যবদ্ধভাবে কেউ না থাকলেও সরকার গঠন করবে। কারণ জনগণ তার মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আমাকে যদি একটু শান্তিতে থাকতে হয়, একটু আরামে থাকতে হয়, আমাকে যদি বাংলাদেশের আমার ব্যবসা বাণিজ্য, আমার একটু জমি জমা, আমার একটু ছোট্ট প্রতিষ্ঠান, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমার একটা নিজস্ব কিছু, এটা যদি রাখতে হয়, তাহলে আমাকে তাদের সাথেই থাকতে হবে। এমনকি নির্দোষ আওয়ামী লীগ বাংলাদেশের বহু প্রান্তে আছে, তারা কিন্তু হাটে বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক মানুষকে দেখেছি, চিনি, তাদেরও মাইন্ড সেট আপ যে না, আমরা একটু শান্তিতে থাকবো, আমাদের নেতৃত্ব চলে গিয়েছে, আমাদের তো আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আর আমরা তো অন্যায় অনেকে করি নাই, তো যারা করি নাই যদি দেশের আইনে শান্তিতে থাকতে পারি, তাহলে আমরাও ভোট দেব অমুক দলকে। এই যে একটি পরিবর্তন,
এটাই হচ্ছে মূলত মানুষের মাইন্ড সেটআপের পরিবর্তন। এটা কেউ ঠেকাতে পারবে না। যুবকদের মাইন্ড সেটআপ হয়ে গিয়েছে। অনেক বয়োবৃদ্ধ এখনো ওল্ড রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যুবকরা প্রায় 5 কোটির অধিক বাংলাদেশের যুবক সমাজ, এই যুব সমাজ কিন্তু এখন আজকের এই বর্তমান প্রজন্ম, তারা কিন্তু এখন এই বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। আমার এলাকায় আমি উদাহরণ দিয়ে বলতে পারি, বহু তরুণদের সংগঠন রয়েছে, নাই, তাদের মধ্য থেকেই আমাকে পার্সোনালি বলে, ভাই আমাদের কোনো প্রার্থীর প্রয়োজন নাই, আমরা আপনাকে ভোট দিব, আপনার সাথে থাকব, আপনি আমাদেরকে কাছে রাখবেন। এগুলো থেকে আমি স্পষ্টভাবে বার্তা দিতে চাই, যেই সকল অঞ্চল একটা সময় জামাত তো দূরের কথা, জামাতের কোনো সংগঠন করতে হলে তাদেরকে অনেক কিছু কি বলে প্রতিবন্ধকতা, তারপরে সেই প্রতিবন্ধকতাগুলোকে মারিয়ে উপরে যেতে হতো, কিন্তু আজকে সেই সব জায়গায় জয় জয়কার অবস্থা চলছে। অতএব প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের আগামীর বাংলাদেশ স্পষ্ট করে আমি আজকের এই ভিডিও দিচ্ছি, লিখে রাখেন, ডাউনলোড করে রাখেন, প্রচার করেন, নির্বাচনের পর মিলিয়ে নিয়েন। 5ই আগস্টের পূর্বেও বলেছিলাম, দেশের পূর্বাভাস দেখে শেখ হাসিনা অবশ্যই যাবে এবং অচিরেই যাবে, এবং সেটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ঐক্যবদ্ধভাবে করবে। আপনারা কিন্তু সেটা পেয়েছেন। আবারও বলছি, জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন আমাদের সময় এসেছে দেশপ্রেমিক মানুষরা এই শক্তির পাশে থেকে তাদেরকে আরো শক্তি সঞ্চয় করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখা। আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এক বাক্যে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক অঙ্গনের যে দুটি রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেব হুজুর, যেটার নেতৃত্বে আছেন মুফতি রেজাউল করিম সাহেব, এবং তাদের আহ্বানের উপর ভিত্তি করে বাংলাদেশে একটি ইসলামী ঐক্য তথা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের একটি পূর্বাভাস ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকের মধ্যে প্রশ্ন যে ওই ঐক্য প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, ঐক্যটা কি কাগজ কলমে ঐক্য হবে, না মঞ্চে ময়দানে সভা সমাবেশে ঐক্য হবে, নাকি আসন সমঝোতা হবে, নাকি আদৌ কোনো ঐক্য হবে না? এ ব্যাপারে বিভিন্ন জনমনে এই প্রশ্নগুলো এসেছে। বিধায় আমার জানা এবং দৃষ্টিভঙ্গির দু একটি আলোচনা এখানে করলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বলা চলে যে ঐক্য প্রক্রিয়ার পক্ষের শক্তি, তথা আগামী সংসদ নির্বাচন তারা ঐক্যবদ্ধভাবে করতে চায়, কিন্তু তাদের সেই ঐক্যবদ্ধ হওয়াটার প্ল্যাটফর্মটার ধরন একটু ভিন্ন হবে। যেমন তারা এরকম করতে চায়, আমার দৃষ্টিভঙ্গিতে বলছি, যে সমঝোতা, আসন সমঝোতা। ফর এক্সাম্পল, বাংলাদেশ জামাত ইসলামী তারা 300 আসনে প্রার্থী দিবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 300 আসনে প্রার্থী দিবেন। এই প্রার্থী দেওয়ার পরে তারা তাদের নিজস্ব গণ্ডিতে রাউন্ড টেবিলে বসবেন, বসার পরে সেই টেবিলেই আলোচনার ভিত্তিতে যেই অঞ্চলে যারা জনপ্রিয়তার ভিত্তিতে সংসদে যেতে পারবে, সে যদি ইসলামী আন্দোলন থেকে হয়, সে যদি জামাত ইসলাম থেকে হয়, যে দল থেকেই হোক না কেন, তাকে সেখানে আসন সমঝোতার ভিত্তিতে ছাড় দেয়া হবে। ধরে নেন কোনো একটি আসনে জামাত ইসলামীর প্রার্থী মানুষের দৃষ্টিভঙ্গি, এলাকা মানুষের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এগিয়ে আছেন, ওখানে চরমনায়ের পীর সাহেবের দলের প্রার্থী থাকলেও সেই প্রার্থী প্রত্যাহার করে কিংবা বসিয়ে দিয়ে কিংবা তাকে চূড়ান্ত তফসিল ঘোষণার আগে তাদের সেখানে অ্যাক্টিভিটিস অফ রেখে শুধু একটি মার্কায় নির্বাচন হলো, ফর এক্সাম্পল দাঁড়িপাল্লায়, তাহলে কি হবে? ওই অঞ্চলের ইসলামী আন্দোলনের প্রার্থীরাও সেই দাঁড়িপাল্লাই ভোট প্রদান করে সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, যাতে আসন সমঝোতার ভিত্তিতে ওই অঞ্চলটায়
তাদের প্রতিপক্ষ প্রার্থী যে তাকে নির্বাচনে হারানো যায়। একই উপায়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো আসন থাকে যে আসনে তারাই জয়যুক্ত হওয়ার মতো উপযোগী, কিন্তু জামাত ইসলামের প্রার্থী সেখানে আছে, স্টিল তাদের প্রার্থী সেখানে থাকলেও ওই ইসলামী আন্দোলন বাংলাদেশকেই সেখানে সমর্থন দিয়ে জামাতের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করা হবে। এ ধরনের একটি সমঝোতা কি আমার কাছে মনে হচ্ছে যে আসন সমঝোতা। এখন এই আসন সমঝোতার উপকারিতা কি, ক্ষতি কি? আসন সমঝোতার উপকারিতা হচ্ছে আপনি জোট করে সবার সবকিছু মেনে নিয়ে কোনো একটি বেসিক আদর্শকে গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ হয় না। জামাত তার নিজস্ব আদর্শ নিয়ে পরিচালিত একটি দল চলবে, ইসলামী আন্দোলনের আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি দল চলবে। তারা উভয়ের মতো করে রাজনৈতিক শিষ্টাচার, আদর্শ, ধর্মীয়, কৃষ্টি, কালচার, সভ্যতা পালন করবে, কিন্তু বিশেষ প্রয়োজনে জাতির এই ক্লান্তি লগ্নে এক বাসকে তারা ভোট দিবে আসন সমঝোতার ভিত্তিতে। তাহলে সেই আসন সমঝোতায় কোনো নেতা থাকার প্রয়োজন হয় না, যেহেতু আসন সমঝোতা স্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছে তারা জানবেন এই আসনে আমাদের অমুক প্রার্থী, তাকে আমরা ভোট দিব, তার পক্ষে কাজ করব। কেন্দ্রীয় কোনো জাতীয় ধরেন কে এই জোট প্রধান হবে, কে বিরোধী সেকেন্ড পার্সন হবে, কে কোথায় হবে, কার নেতৃত্বে হবে, এই বিষয়গুলো তখন আর খুব একটা আলোচনায় আসার সুযোগ থাকে না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে ওই বিবেচনায় এই ধরনের আসন সমঝোতা হয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি, যেটাকে মানুষ হয়তো পরিভাষার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে যে এটা হচ্ছে আপনার নির্বাচনী জোট, কিন্তু বাস্তবতা হচ্ছে আসন সমঝোতার এটা একটা ফর্মুলা। এখন এই আসন সমঝোতা শুধু জামাত ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা আমি মনে করি না। হওয়া উচিত ছিল বাংলাদেশের সামগ্রিক সকল রাজনৈতিক দেশপ্রেমিক দলগুলোর মধ্যেই, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই সম্পর্ক রক্ষা করে ঐক্যবদ্ধভাবে একটি আসন সমঝোতা করে নির্বাচনে আসতে পারলে তাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য এবং বর্তমান 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের চাহিদার আলোকে এটা ছিল সঠিক। কিন্তু সেটা করতে ব্যর্থ হলে অবশ্যই সেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটু হলেও মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ব্যত্যয় ঘটবে, কিংবা মানুষ সেটাকে ভালোভাবে নিবে না। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আসন সমঝোতায় আসলে লাভবান কারা হবেন। আমার কাছে স্পষ্ট যেটা মনে হচ্ছে আসন সমঝোতায় মূলত লাভবান হবেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের ছোট বা মেজো আকারে যে সকল রাজনৈতিক দল আছে তারা। এটার একটা সহজ ম্যাথমেটিক্যাল টার্ম যদি আপনি নিজেও চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলমোস্ট যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই একটি জোট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু দেশপ্রেমিক, এবং তার মধ্যে ইসলামিক রাজনৈতিক দলেরও কিন্তু 2-3টা প্যানেল সেখানে নির্বাচন করেছে। কিন্তু মানুষ কিন্তু যাকে বাছাই করার তাকেই বাছাই করেছে, যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাছাই করেছে। দ্যাট মিনস অন্যরা ইসলামপন্থী রাজনৈতিক দল কিংবা দেশপ্রেমিক দল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী তাদের প্রতি আস্থা রাখতে পারেনি কেন? তারা আস্থা রেখেছে যে না, তারাই বিজয়ী হবে ছাত্র শিবির, এবং শিবিরের উপরই পরিবর্তনের আস্থাটা তারা রেখে সেটা করেছে। এখন যদি এই নির্বাচনের পূর্বে বাকশাস, চরমনাই কিংবা অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিতভাবেও কোনো জোট করত, তাহলেও হয়তো ওই ছোট রাজনৈতিক বা ওই দৃষ্টিভঙ্গিতে মানে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ওই জায়গায় তারা একটা দুইটা পদ নিলেও কিন্তু তারা নির্বাচিত হয়ে আসতে পারত। কিন্তু যেহেতু তারা সেটা করে নাই, জনগণ বা ছাত্র জনতা কিন্তু সর্বসাকুল্যে ভোট প্রদান করেছে ওই একই জায়গায় যেখানে তারা আস্থা রাখতে পেরেছে না তারাই জয়যুক্ত হবে। বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে, আমার প্রেক্ষাপট বিবেচনায় বাস্তবতায় মনে হচ্ছে এই নির্বাচনে সত্যিকার অর্থে ইসলামপন্থী জোট বলতেই জামাত ইসলাম সহ যে সকল রাজনৈতিক দল জোটভুক্ত হবে কিংবা সমঝোতা করবে সেটাকেই মানুষ ইসলামপন্থী বা দেশপ্রেমিক জোট হিসেবে মানে অ্যাকসেপ্ট করবে। এর বাহিরে অন্য যে নামে হোক সেটা সেখানে গেলে গ্রহণযোগ্যতা পাবে না। যেমন 2001 সালে বাংলাদেশে জোট হয়েছে, তৎকালীন সময়ও কিন্তু অনেক ইসলামিক রাজনৈতিক দল ভিন্ন আদর্শের ছিল, তারা জোটের সাথে থাকে নাই, কিন্তু 4 দলীয় জোটকেই মানুষ মনে করতো যে এইটাই একটা ইসলামিক জোট, কিংবা ধর্মভিত্তিক মানুষগুলো বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করছে। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি এবারও নির্বাচনে
জোট বলতেই, ধর্মভিত্তিক মানুষের জোট বলতে জামাত ইসলাম সহ যেটা, সেটাই সঠিক। এর বাহিরে হলে সেটা হকপন্থী ভালো মানুষ সব ঠিক থাকা সত্ত্বেও মানুষ সেটাকে ভোটের মাঠে খুব একটা গ্রহণ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। অতএব আসন সমঝোতা করে জামাত ইসলামের সাথেই এই সমঝোতার ভিত্তিতে যে নির্বাচনী ফলাফল আসবে সেটায় রেজাল্ট ভালো হবে এবং তাতেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে আমার বিশ্বাস। এর বাহিরে কিছু হলে সেটাতে খুব একটা ফলাফল আসবে না। হ্যাঁ, তবে আসন সমঝোতা না হলে কি এই জামাত ইসলাম এককভাবে ক্ষমতায় আসতে পারবে? আমি যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের, গ্রামগঞ্জের মানুষের এখন অবস্থানটা হচ্ছে কোন অবস্থাতেই সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, কোন ধরনের অন্যায় অত্যাচার তারা চায় না। তাহলে যদি নাই চায় তাহলে অপোজিশনটা কি? যেমন একটা সময় আওয়ামী লীগের বিপক্ষে মানুষ ভোট দিত, তখন মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে আমি ভোট দিব কাকে? অপশন বি, বিএনপি কে দিতে হবে। তখন বিএনপির সাথে যারা থাকতো তারা কি মনে করতো যে আওয়ামী বিরোধী একটি জোট কিংবা তাদের প্রার্থী হিসেবে তাদেরকে জয়যুক্ত করত। বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ শেষ। গত এক বছরের পারফরমেন্সে পরবর্তী সময়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে জনগণের অপশন চুজের জায়গাটা চলে গিয়েছে জামাত ইসলামের উপরে। আমি মনে করি সে কারণেই বাংলাদেশ জামাত ইসলামের উপরে আজকের এই মানুষ আস্থা রাখবে এবং তাদের জোটই আগামী নির্বাচনে জয়যুক্ত হবে। সেটা তারা জোটে করুক কিংবা আসন সমঝোতায় করুক। আর আদৌ আসন সমঝোতা না হলেও সর্বোচ্চ সংখ্যক সিট তারা পেয়ে ক্ষমতার দ্বার প্রান্তে থাকবে, এটা আমার বিশ্বাস। একটা পর্যায়ে গিয়ে যারা আসন সমঝোতা ছাড়াও অন্যভাবে নির্বাচিত হয়ে আসবে তারা হয়তো তাদের সাথে যোগ দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা আমি আমার ছোট্ট বিশ্লেষণে এটাই মনে করি। অতএব বাংলাদেশে যারা আলোচনা করছেন যে ঐক্যই হবে না, আমি মনে করি এই সুযোগ আর নেই। এদেশে আলেম ওলামার ঐক্যটা হবে, ইসলামপন্থী রাজনৈতিক দলের ঐক্য হবে এবং পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে প্রক্রিয়াটা হয়তো এখনো আমাদের সামনে আসে নাই বিধায় অনেকের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আবার আমরা এ বিষয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।